হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যে সিরিজটার নাম হচ্ছে ট্যাক্সি ড্রাইভার। তবে ট্যাক্সি ড্রাইভার নামটা অনেক সিম্পল শোনালেও এই সিরিজটা কিন্তু এত সিম্পল নয়। এটা একটা অ্যাকশন থ্রিলার সিরিজ। আর এই সিরিজে আমরা দেখবো হচ্ছে যে এমন একটা কোম্পানি রয়েছে যারা ট্যাক্সি সার্ভিসের আড়ালে মূলত তোমাকে ক্রিমিনাল সাপোর্ট দিয়ে থাকে। তবে সেটা নেগেটিভ ক্রিমিনাল সাপোর্ট না পজিটিভ সাপোর্ট, সেটা আমরা ভিডিওতে গেলেই বুঝতে পারবো। তো যাই হোক, পুরো সিরিজটা তো আর এক্সপ্লেন করা পসিবল নয়। এই সিরিজটাতে আমরা প্রথম কয়েকটা এপিসোড আমরা এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা সিরিজটা সম্পর্কে জানতে পারো, এবং যদি তোমরা পছন্দ করো তাহলে আমরা পরের কয়েকটা এপিসোড আবার একসাথে এনে এখানে আবার পাবলিশ করবো। আর ভিডিওটা স্টার্ট করার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে সেটা আমি অবশ্যই প্লে করে দিচ্ছি। তোমরা যেটা করবে, বিজ্ঞাপন যদি দেখতে না চাও স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। ডিসক্রিপশনে গিয়ে ড্রশনে যাবে, সেখান থেকে ক্লিক করলে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। তোমাকে বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না। তো যদি কোনো বিজ্ঞাপন থাকে, আমি নিশ্চিত নই বিজ্ঞাপন আছে কি নেই, যদি থাকে সেটা প্লে হচ্ছে। আর তারপর আমরা মূল ভিডিওতে চলে আসছি। গাইস, তোমরা কি রোমাঞ্চ সন্ধায়ী এবং গেম উৎসাহী? তো বর্তমানে কিন্তু হৃদয় স্পন্দনকারী অ্যাডভেঞ্চার শুরু করার সময়। আর এখানে এভিয়েটর গেম রয়েছে, আর এটা এমন একটা গেম যা তোমার পালস রেটিংকে বাড়িয়ে দেবে। আর এই সাইটের সেরা গেমগুলোর মধ্যে এটা দুনিয়াব্যাপী খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গেম, এবং এই সাইটটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিকভাবে লাইসেন্স প্রাপ্ত। আর এখানে যে এভিয়েটর গেমটি রয়েছে, এটা এমন একটা গেম যেখানে তোমার প্রেডিক্ট করতে হবে যে প্লেনটা ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ কতটা অনায়াসে জেতা পসিবল। আর এখানের পুরস্কারগুলি এভিয়েটর খেলার প্রতিটা মুহূর্তকে অবিস্মরণীয় করে তোলে। আর এটা এমন একটা সাইট যেখানে তারা গেমগুলোর একটা বিশাল সম্ভার রেখেছে। আর এখানে এভিয়েটর ছাড়াও জেটেক্স, আন্দারবাহার, ক্যাশেক্স এবং জেডেক্স গেম রয়েছে, এবং এই প্রত্যেকটা গেমেই সীমাহীন আনন্দ এবং বিনোদন রয়েছে। আর স্ক্রিনে যে প্রোমো কোডটা রয়েছে র্যান্ডম 7, এই প্রোমো কোড ইউজ করে তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে 34,000 রুপি পর্যন্ত বোনাস পেতে পারো এবং 250টি ফ্রি স্পিন পেতে পারো। আর তুমি এখানে গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও তুমি টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারো। আর এটা নিঃসন্দেহে 100% নিরাপদ একটা সাইট, যেখানে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি সাইন আপ করতে পারো এবং শীর্ষস্থানীয় গেমগুলো খেলার এক্সেস পেতে পারো। আর তাছাড়া এখানে 24/7 গ্রাহক সহায়তা রয়েছে, আর ওয়েলকাম বোনাস তো রয়েছেই। তো তুমি তোমার গেমিং অ্যাডভেঞ্চার শুরু করতে এখনই পিন কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারো, এবং অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই র্যান্ডম 7 প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবে না। আর তারপরে তুমি পেয়ে যাবে হচ্ছে স্বাগত বোনাস এবং 250টি ফ্রি স্পিন। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে একটা ছেলেকে দেখানো হয় যে ইন্টারনেটে মৃত্যুর সবচেয়ে সহজ উপায় সার্চ করছিল, কিন্তু তখন তার চোখ যায় একটা ট্যাক্সি সার্ভিসের অ্যাডের উপর। মানে ইন্টারনেট ঘাটলে আমাদের যে পপ আপ অ্যাডগুলো আসে না, সেরকম একটা পপ আপ অ্যাড এসেছে। আর ওটার স্লোগান ছিল ডোন্ট ডাই, টেক রিভেঞ্জ, মানে আত্মহত্যা করার বদলে বদলা নাও, আর আমরা তোমাকে সহায়তা করবো। তো তখন ছেলেটি করে কি, ওই অ্যাড থেকে ওই সার্ভিস নাম্বারে কল করতে যাচ্ছিল, কিন্তু যখনই সে নাম্বারে ডায়াল করতে থাকে তখনই তার মনে হয় যে এটা হয়তো ফেক হবে, মানে এরকম সার্ভিস কি পসিবল নাকি ইন্টারনেটে। তো এই জন্য সে ব্যাপারটা ইগনোর করে। তো পরের দিন স্কুলে যাওয়ার সময় ছেলেটির হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ তার এক পায়ে ফ্র্যাকচার হয়েছিল। আর এরপর সে সামনে 3টা ছেলেকে দেখতে পায়, আর আমরা ওর ভাব দেখে বুঝতে পারি এই 3টা ছেলে মেরে ওর এই অবস্থা করে ফেলেছে। তো ওদেরকে দেখে ও সাহস হারিয়ে ফেলে, আর ওর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর ও করে কি, স্কুলে যাওয়ার পরিবর্তে ওর মায়ের যে মাছের দোকান রয়েছে সেই মাছের দোকানে চলে যায়। আর এখানে আমরা ওর সম্পর্কে আরেকটা শকিং তথ্য জানতে পারি, সেটা হচ্ছে ওর মা না কথা বলতে পারে না শুনতে পায়, এবং সে একটা পেপারের সাহায্যে দোকান চালায়। তো ওর মায়ের অবস্থা দেখে ওর মন আরো খারাপ হয়ে যায়, আর ও বুঝতে পারছিল না ওর ওই মনের দুঃখের কথাও কাকে বলবে। আর তখনই ওর ওই ট্যাক্সি সার্ভিসের অ্যাডের কথা মনে পড়ে, আর ও করে কি, সেই নাম্বারে কল করে। আর ওই কলটা রিসিভ করে হচ্ছে ট্যাক্সি সার্ভিস এজেন্সির যে ডিরেক্টর সুনচোল। আর সে ওই দ্রুত করে কি, ওই স্কুলের ছেলেটার কাছে ট্যাক্সি পাঠিয়ে দেয়। তো ট্যাক্সিতে ওঠার পরে ওই ছেলেটি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। তো ট্যাক্সি ড্রাইভার বলে প্রতিশোধ নিতে, আর তুমি আমাকে তোমার সমস্যার গল্পটা শোনাও। তো এরপর ওই ছেলেটি ড্রাইভারকে তার স্টোরি শোনাতে শুরু করে। তো সবার আগে সে তার নাম বলে, তার নাম হচ্ছে পার্ক। তো এটা আমরা বুঝতে পারি যে দক্ষিণ কোরিয়াতে পার্ক খুবই কমন এবং জনপ্রিয় একটা নাম। তো যাই হোক, পার্ক কয়েক মাস আগে এই স্কুলে ট্রান্সফার হয়েছিল। তো ফার্স্ট দিন ও যখন স্কুলে এসেছে তখন টিফিনের সময় 3টা ছেলে পার্কের কাছে আসে, আর ওর ইউনিফর্ম থেকে আসা মাছের যে গন্ধ ছিল সেটা নিয়ে কমেন্ট করতে থাকে। আর তখন পার্ক ওদের প্রতি সম্মান নিয়ে বলে যে আমার মায়ের আসলে মাছের দোকান আছে, তো তাকে আমি মাঝে মাঝে হেল্প করি, এর জন্য আমার কাপড়ের থেকে মাছের গন্ধ আসতে পারে, আমাকে ক্ষমা করবেন। কিন্তু যারা খারাপ তারা তো খারাপই হয়, আর খারাপ মানুষের সামনে তুমি যদি ভদ্রতা দেখাও ওরা তোমাকে দুর্বল মনে করবে। তো এটাই হয়, ওরা করে কি, পার্ক আরো টার্গেট বানিয়ে ফেলে এবং প্রতিদিন পার্ককে বিরক্ত করতে থাকে। তো প্রতিদিন এরকম বিরক্ত হতে হতে পার্ক করে কি ওদের ক্লাস টিচারকে কমপ্লেন করে, কিন্তু টিচার এখানে কোনো পদক্ষেপ তো নেয়ই না, উল্টো পার্ককে বলে ওদের সাথে বন্ধুত্ব করে ফেলো, প্রয়োজন ওদের গোলামি করে, এটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই টিচারও তখন পার্ককে বলে তোমার সাথে বৃষ্টি মাছের গন্ধ আসছে, মানে টিচারও পার্ককে অপমান করে। তো যাই হোক, টিচারের কেবিন থেকে যখন পার্ক বের হয় তখন
তখন এই ছেলের আবার ওকে ধরে ফেলে এবং বলে তুই আমাদের নামে বিচার দিতে গিয়েছিল, আচ্ছা থাক কোনো ব্যাপার নয়, চল আমরা একসাথে সবাই মিলে বাড়ি গিয়ে গান করবো। এরপর ওকে জোর করে কারাওকে বা বারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ওর কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলে, ওর টাকা পয়সা কেড়ে নেয় এবং ওকে অনেক মার। আর তারপর আরেকদিন ওরা করে কি পার্কের সাথে নিয়ে যায়, কিন্তু ওই দিন পার্কের কাছে টাকা পয়সা কোনো কিছু ছিল না। তো এই জন্য রিগ ওরা করে কি পার্কের রাস্তার মাঝখানে ফেলে দেয়। আর তখনই ওদেরই যে আরেকজন রয়েছে সে করে কি ওর পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে দেয়, আর এর ফলে পার্কের পাটা পুরোপুরি ভেঙে যায়। আর ওরা এটা এই জন্যই করেছে যাতে মনে হয় যে পার্ক অ্যাক্সিডেন্ট করেছে। তো যাই হোক পার্ক প্রচুর হতাশ হয়ে যায়, আর এই জন্য ও সিদ্ধান্ত নেয় যে লড়াই করবে। আর এই জন্য যাই হচ্ছে পুলিশ স্টেশনে ছেলেদের বিরুদ্ধে রিপোর্ট করতে, কিন্তু পুলিশ অফিসার ওর অভিযোগ তো নেয়ই না, উল্টো ওদের যে স্কুলের ইনফরমেশন কমিটি রয়েছে তাকে এই সম্পর্কে তথ্য দিয়ে দেয়। কিন্তু এরপর পার্ক যখন বাড়িতে ফেরে ওই রাতেই পার্ক দেখতে পায় ওই 3টা ছেলে ওর মায়ের সাথে বসে ডিনার করছে। আর এর কাউন্টার হচ্ছে স্কুল কমিটিতে যেহেতু বিচার গিয়েছে ওরা এসেছে পার্ককে হুমকি দিতে এবং ওরা পার্ককে বলে তুই যদি মুখ খুলিস তোর মাকে আমরা মেরে ফেলবো। আর এখন লক্ষ্য পার্কের মা তো আর এগুলো বুঝতে পারছে না যে কতখানি বিপদে রয়েছে তার ছেলে। তো যাই হোক এর পরের দিন স্কুলের প্রিন্সিপাল যখন স্কুলে মিটিং বসায় এবং এই টপিকটা তোলে তখন পার্ক পুরো বিষয়টা উল্টে নেয় এবং বলে যে আমার খেলতে গিয়ে পড়ে যাওয়ার কারণে চোট লেগেছে। কিন্তু পার্কের মা বোবা বা বয়রা হলেও তার ছেলের অবস্থা দেখে বুঝতে পারে যে তার ছেলের সাথে অবশ্যই খারাপ কিছু হচ্ছে, মানে বুঝতেই পারছো মায়ের মন। আর এই জন্য সে তার ছেলেকে সত্য বলতে বলে, বাট পার্কের সমস্যাতে তোমরা বুঝতেই পারছো সত্য বলবে কিভাবে। আর ওই সময় আমরা দেখো ওই 3টা ছেলেও প্রিন্সিপালের সামনেও খুব সুন্দর অভিনয় করে এবং বলে আসলে দোষটা মনে হয় আমাদেরই, আমরা যদি আরেকটু কেয়ারফুলি খেলতাম তাহলে পার্ক হয়তো ব্যথা পেত না, মানে এমন একটা ভাব করলো ফুটবল খেলতে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়েছে। তো এর ফলে যেটা হয় মামলাটা সেখানে চাপা পড়ে যায়। আর এরপর সিন প্রেজেন্ট টাইমে শিফট হয় যেখানে ওই ট্যাক্সি ড্রাইভার পার্কে একটা গেমিং রুমের বাইরে ড্রপ করে দেয় এবং হাতে একটা এনভেলপ দেয় যেখানে গেম নাম্বার লেখা ছিল, আর ওই গেমটা কিভাবে স্টার্ট করতে হবে ওটার ডিটেলস ইনস্ট্রাকশন দেয়। আর অন্যদিকে আমরা দেখি ট্যাক্সির মিটার বাড়ছিল এবং পার্কে বলা হয় এই গেম শেষ হওয়ার পরে কিন্তু তোমাকে ট্যাক্সির দাম দিতে হবে, তবে এই ট্যাক্সি সার্ভিস বা এই গেমের ব্যাপারে কখনোই কাউকে বলতে পারবে না। তো প্রথমে পার্কের কাছে ব্যাপারটা খুব উইয়ার্ড লাগে, সে ওখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু যখন চলে যাচ্ছিল তখন ওর মনে পড়ে আমার যে জীবন আমি এমনিতেই সুইসাইড করতে যাচ্ছি, দেখি না কি হয়। তো এই কথা চিন্তা করে ও করে কি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর দেখা যায় যে পার্কের জন্য কাস্টমাইজ একটা গেম অলরেডি তৈরি করে ফেলা হয়েছে, মানে পার্কের কাহিনীর উপর ভিত্তি করে একটা গেম তৈরি করা ফেলা হয়েছে। এখানে ওকে জাস্ট ওরকম গেম খেলতে হবে না, এখানে জাস্ট লেখা ছিল তুমি কি ওদের শাস্তি দিতে চাও, প্রতিশোধ নিতে চাও, ওকে খালি ইয়েস বাটনে প্রেস করতে হবে, নো বাটনে প্রেস করলেও বেরিয়ে যাবে। তো পার্ক করে গিয়ে এখানে সাহস করে ইয়েস বাটন চুজটা করে, আর এর ফলে ওর কেসটা ট্যাক্সি সার্ভিস নোট করে নেয়। আর তারপর আমরা দেখি বেসমেন্টে বসে ট্যাক্সি সার্ভিসের যে টিমটা রয়েছে তারা পার্কের স্টোরি শুনছিল। তো ট্যাক্সি সার্ভিসের একটা মেম্বার যার নাম হচ্ছে গোয়াইন, সেই কেসে করে রিসার্চ শুরু করে দেয়, মানে ওই মেয়েটি। তো রিসার্চ করার কিছুক্ষণের মধ্যে সামনে আসে যে ওই 3টা ছেলের মধ্যে যে লিডার তার নাম হচ্ছে সিয়ংটই, আর সিয়ং এর বাবা হচ্ছে অনেক ধনী এবং ওই স্কুলের একজন বড় ডোনার। তো এই কারণে স্কুলকেও নিজের বাপের সম্পত্তি মনে করে, ও যা ইচ্ছে তাই করে, কেউ কিছু বলে না। আর তারপর ওর বাকি দুটো যে পার্টনার রয়েছে তাদের ছবি বের করা হয়। আর তখন ট্যাক্সি সার্ভিস টিমের হেড বলে ওরা 3জন যদিও স্কুলে পড়ে বাচ্চা কাচ্চা, কিন্তু ওদের গল্প যা শুনলাম তাতে ওদের আচরণ তো উপেক্ষা করা যায় না, এই কেসটা আমাদের নিতে হবে এবং অবশ্যই কিছু একটা করতে হবে। তো এরপর যে ট্যাক্সি ড্রাইভার যে আর কি ওদের সাহায্য করবে পার্কের হয়ে, আর সেখানেও লুকিয়ে করে কি অন্য একজনের খাবার নিয়ে তাতে কিছু মিশিয়ে দেয়। তো এই খাবারটা মূলত পার্কের যে ক্লাস টিচার ছিল তার ছিল। তো ওই ক্লাস টিচার ওটা খাওয়ার পরে মনে করে মারাত্মক অসুস্থ হয়ে যায়, মানে ওর স্বাস্থ্য ওকে দিয়ে দিল আর কি। আর ওই সুযোগে ডগি নামে ওই ট্যাক্সি ড্রাইভার করে কি স্কুলের যে সাবস্টিটিউট ম্যাথ টিচার, মানে ওই টিচারটা চলে গিয়েছে তার জন্য ভারপ্রাপ্ত একটা টিচার হিসেবে ওখানে কাজের জন্য অ্যাপ্লাই করে এবং ডগি অনেক স্মার্ট ছিল এই জন্য সে সিলেক্টেড হয়ে যায়। আর তারপরে আমরা দেখি ডগি যায় পার্কের ওই ক্লাসে ক্লাস নেওয়ার জন্য, কিন্তু সেখানে সিয়ংটাই তার অভ্যাস অনুযায়ী ক্লাসে ইচ্ছে করেই ডগি মানে নতুন টিচারকে ডিস্টার্ব করছিল, বাট ওদের আইডিয়া ছিল না যে এই ডগি কতখানি ভয়ঙ্কর। তো এখানে সিয়ংটল উঠে বলে বাইরের আবহাওয়া কত সুন্দর, কোন গাধা এই ক্লাসের মধ্যে বসে নিজেকে বিরক্ত করবে। তো এটা বলে সে ক্লাস থেকে বেরিয়ে যেতে শুরু করে, আর তখন ওর 2 বন্ধু ক্লাস থেকে বেরিয়ে যায়, তবে ডগি এখানে কোনো রিয়াকশন দেয় না। কিন্তু আমরা দেখি ক্লাস শেষে সিয়ং তার 2 বন্ধু নিয়ে ডগির উপর কোল্ড ড্রিঙ্কের যে খালি ক্যান রয়েছে সেটা ছুড়ে দেয় যাতে সে ডগিকে রাগাতে পারে। আর আরো রাগানোর জন্য সে ডগির কাছে মানে টিচারের কাছে সিগারেট চায়। আর তখন ডগি বলে তোমরা স্টুডেন্ট হয়ে কিভাবে টিচারের কাছে সিগারেট চাইতে পারো। আর সিয়ং তখন বন্ধুদেরকে সরিয়ে বলে এই শালা তুই কিসের টিচার, তুই পার্ট টাইম ওয়ার্কার। আর তারপর করে কি সে তার একটা বন্ধুকে থাপ্পড় মারে আর চিৎকার করতে থাকে যে স্যার আমাদের মেরেছে, মানে যাতে সবাই ভাবে যে এই নতুন টিচার মানে এই ভারপ্রাপ্ত টিচার এসে ওদেরকে মেরেছে। আর তারপর ওরা করে কি ডগির ওয়ালেট থেকে টাকা পয়সা চুরি করে সেখান থেকে চলে যায়। তো ডগির সাথে তো সবসময় তোমার ইয়ারফোন লাগানো ছিল ওর ট্যাক্সি সার্ভিসের সাথে। তো ডগি তার এই প্রথম দিনের এক্সপিরিয়েন্স ট্যাক্সি সার্ভিসের গোয়াইনের সাথে শেয়ার করে এবং এটা নিয়ে ওরা অনেক হাসাহাসি করে যে ওরা আসলে খুবই ডেঞ্জারাস বাচ্চা হলো, মানে ব্যাপারটা ইগনোর করা যাবে না। আর এরপর আমরা দেখি সিয়ং তার বন্ধুদের থেকে কিছু একটা জিনিস অর্ডার করতে বলে কারণ তার কিছু মেয়েকে ইমপ্রেস করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে ওদের বয়স 18 বছর হয়নি, এই জন্য ওরা সিগারেট কিনতে পারবে না। তো এই জন্য করে কি ওরা একটা গরিব মহিলাকে টাকা দিয়ে সিগারেট আনতে বলে। তো ওই মহিলাকে ওরা সিগারেট আনায় ঠিকই, কিন্তু টাকা দেওয়ার বদলে ওরা করে কি নিজেদের যে এটো খাবার ছিল সেই খাবার ওই মহিলাকে দিয়ে দেয় এবং টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়, মানে ওই বৃদ্ধা মহিলাটিকে ফাঁসিয়ে দিল। আর এরপর ওরা সন্ধ্যায় 3জন করে কি গার্লফ্রেন্ডকে নিয়ে একটা ক্লাবে যায়, আর সিগারেট দেখে ওর গার্লফ্রেন্ড অনেক
খুশি হয়। আর এখানে আমরা দেখি ডগি আর গোয়েন কিছু হিডেন ক্যামেরা সেট করে রেখেছিল, যার কারণে ওরা সবকিছু দেখতে পাচ্ছিল। আর তখনই সেখানে ব্ল্যাক স্যুট পরে কিছু লোক আসে আর তাদেরকে সিয়ং টাকা ভর্তি কিছু ইনভেলপ দেয়। তো এখানে ওরা সবাই ধারণা করে যে এই ছেলেগুলো শুধুমাত্র যে বুলি করছে তা নয়, ওরা বড় ধরনের কোনো গ্যাং ওয়ার্কের সাথেও হয়তো জড়িত থাকতে পারে। তো পরের দিন দেখা যায় ওরা তিনজন স্কুলের বাথরুমে সিগারেট খাচ্ছিল আর আরেকটা ছেলে যে ক্লিনিং করছিল ওকে বুলি করছিল। আর ওই মুহূর্তে ডগি বাথরুম থেকে বাইরে বের হয় আর ওই বুলি খাওয়া ছেলেটিকে বলে, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কিন্তু সিয়ং তখন মানা করে, বলে তুই কে? আর ডগি তখন বলে, ভুলে যেও না আমি তোমার টিচার, এবং ওই ছেলেটিকে সেখান থেকে বের করে নেয়, মানে বাঁচিয়ে দেয়। তো পরের সিনে আমরা দেখি সিয়ং ওরা তিনজন সিয়ং এর বাড়িতে বসে প্ল্যানিং করছিল যে নতুন টিচার তো আমাদের ভয় পাচ্ছে না, ওকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। তো যাই হোক, পরের দিন ওরা যখন আবারও বের হয় ওরা একটা বুড়ো লোককে পায় আর ওই বুড়ো লোককে সিগারেট কেনার জন্য ধরে। আর ওদের ধান্দাবাজি তো জানোই, সিগারেট মিগারেট নিয়ে আসবে তারপর টাকা পয়সা দেবে না। কিন্তু কাকতালীয় ভাবে ওই বুড়োটার কাছে আগে থেকে একটা যে তোমার লাগেজটা ছিল সেটা ভরা সিগারেট ছিল। তো ওটা দেখে ওরা তো পাগল হয়ে যায় এবং সেখান থেকে কয়েক প্যাকেট সিগারেট নিয়ে ওরা নিই। আর এরপর আমরা দেখি ডগি যখন স্টাফ রুমে ছিল তখন তাকে খবর দেওয়া হয় যে কোন একটা স্টুডেন্টের প্যারেন্টস তার সাথে দেখা করতে এসেছে। তো এরপর ডগি যখনই স্টাফ রুম থেকে বের হয় তখনই আমরা দেখি ইয়ং এর সাথে একটা করে কি কিছু অশ্লীল ম্যাগাজিন এবং একটা মেয়ের কিছু নুট ছবি ডগির ব্যাগে ঢুকিয়ে দেয়। আর এখন লক্ষ্য যে মেয়েটার নুট ছবি ওখানে দেওয়া হয়েছিল সেই মেয়েটাকে সিয়ং একবার অলরেডি ইউজ করেছে আর কি, মানে ওই এই ছবিগুলো তুলেছে। আর তারপর সিয়ং যায় সেই মেয়েটার কাছে এবং বলে, তোকে আমাদের ক্লাস টিচার ডগিকে ফাঁসাতে হবে। কিন্তু ওই মেয়েটি যখন ভয় পেয়ে যায় এবং মানা করে দেয় তখন ওই মেয়েটিকে চুল ধরে মনে করে যে অনেক পিঠে এবং হুমকি দেয় যে একবারে কিন্তু শেষ করে ফেলবো, তোর কিন্তু সব ছবি ভাইরাল করে দেবো। তো এই জন্য ভয়ে মেয়েটি রাজি হয়ে যায়। আর এর কিছুক্ষণ পর ডগি যায় লাইব্রেরিতে প্যারেন্টসদের সাথে দেখা করবে। তো এদিক ওদিক ঘুরতে থাকে বাট কোনো স্টুডেন্টদের প্যারেন্টসকে দেখতে পায় না। আর অন্যদিকে ওই মেয়েটি করে কি তার স্যুট খুলে লাইব্রেরির বাইরে ফ্লোরে বসে চিৎকার করতে শুরু করে। আর এর ফলে সেখানে অনেক লোক জড়ো হয়। আর ওই মুহূর্তে একটা ফিমেল টিচার আসে এবং মেয়েটিকে চিৎকার করার কারণ জিজ্ঞেস করে। আর তখন ওই মেয়েটি বলে যে ক্লাস টিচার ডগির সাথে আমার সম্পর্ক ছিল, ওর সাথে আমার ফিজিক্যাল হয়েছে, ছবি তুলেছে এবং এখনো আমার সাথে জর্জরি করার চেষ্টা করেছে এবং তার ব্যাগ চেক করলে আপনি এটা প্রমাণ পেয়ে যাবেন। তো এই দৃশ্য দেখে ওই শয়তান যে সিয়ং ছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসছিল যে ওর প্ল্যান সফল হচ্ছে। আর এটা জানার পর ওই ফিমেল টিচার করে কি ডগিকে অনেক ইনসাল্ট করে আর তারপর ওই মেয়েটিকে নিয়ে যেতে থাকে স্টাফ রুমের দিকে, মানে প্রমাণ করার জন্য যে অ্যাকচুয়ালি ডগি দোষী কিনা। তো ডগিকে যখন সাথে নিয়ে যাওয়া হচ্ছিল আমরা দেখতে পাই ডগি করে কি যাওয়ার সময় সিয়ংকে একটা চোখ মারে। তো এই চোখ মারা খেয়ে সিয়ং আর তার গ্যাং পুরো শকড হয়ে যায়। তো যাই হোক, এরপর প্রিন্সিপাল করে কি সবাইকে ক্লাসরুমে ডাকে আর এরপর সে ডগিকে বলে, তুমি থাকা সত্ত্বেও ক্লাসে এসব কিভাবে হলো, পোলাপানদের সাহায্য করতে পারো না? আর তারপর সে বলে সিয়ং এর ডেস্ক কোনটা? আর তখন সিয়ং ডেস্কের দিকে ইশারা করে। তো এরপর প্রিন্সিপাল নিজে গিয়ে করে কি সিয়ং এর ব্যাগ চেক করে আর সেখান থেকে ওই মেয়েটার নোটস গুলো বের হয়। তো এর ফলে যেটা হয় সব দোষ পড়ে হচ্ছে সিয়ং এর উপর। তো এটা দেখে ওই ফিমেল টিচার রেগে ওই মেয়েটিকে জিজ্ঞেস করে, সত্যি কথা বলো তুমি কার নাম দিচ্ছ, লাইব্রেরিতে তোমার সাথে কি হয়েছিল? তো এরপর ওই মেয়েটি বলে, আসলে আমার শার্টে পোকা ঢুকেছিল ম্যাডাম। তো এই ঘটনার পর ডগি করে কি সিয়ংকে দেখে একটা স্মাইল দেয়। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয় যে অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছিল। তো অ্যাকচুয়ালি সিয়ং এর ফ্রেন্ড যখন ডগির ব্যাগে ওই ম্যাগাজিনটা ঢুকিয়ে দিয়েছিল সেখানেই ডগি যাওয়ার আগে একটা স্পাই সিসি ক্যামেরা রেখে গিয়েছিল। তো গোয়েন যখন এটা দেখে তখন গোয়েন করে কি স্কুল ইউনিফর্ম পরে স্টাফ রুমে চলে যায় আর তারপর ওই ম্যাগাজিনটা ডগির ব্যাগ থেকে বের করে সিয়ং এর ক্লাসে গিয়ে সিয়ং এর ব্যাগে ঢুকিয়ে দেয়। আর তারপর প্রিন্সিপালকে ওই কল করে কান্না করতে করতে বলে যে সিয়ং আমার সাথে এগুলো করেছে, মানে উল্টো সিয়ংকে ফাঁসিয়ে দেয় আর কি। তো যাই হোক, বর্তমানে যখন ওই ফিমেল টিচার বুঝতে পারে যে ডগি নির্দোষ, আমি অনেক উল্টা পাল্টা বলেছি, ও তো ডগির কাছে ক্ষমা চায়। আর ডগিও তো মনে করো ধাওর মাল, ও এখানে ইমোশনাল হয়ে অ্যাক্টিং করে আর এর ফলে যেটা হয় ডগি আরো জনপ্রিয় হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি প্রিন্সিপাল আর টিচারের কাছে সিয়ং তো লাস্ট ওয়ার্নিং পায় এবং প্রচুর বাঁকাবাজি শুনেছে, কিন্তু হাজার হলেও একটা ধনাঢ্য ফ্যামিলির ছেলে, প্রচুর পরিমাণ ডোনেশন দেয় স্কুলে, ওকে ওইরকম শাস্তি দিতে পারে না। আর বেশিরভাগ কোরিয়ান সিনেমা আমরা এই দৃশ্যটাই দেখতে পাই আর কি, ডোনারের ছেলে হয় নায়ক হবে নয়তো ভিলেন হবে, দুইটার একটা হবে আর কি। তো যাই হোক, সিয়ং করে কি তার এই অবস্থার জন্য প্রিন্সিপাল আর টিচারের কাছে এত বকা খাওয়ার পর সিয়ং করে কি তার বন্ধুদেরকে এসবের জন্য দায়ী করে এবং ওদেরকে মারতে থাকে এবং বলে, শালা তোদের কারণে আমার ইনসাল্ট সহ্য করতে হয়েছে। আর তখন সিয়ং এর যে আরেকটা বন্ধু রয়েছে সে করে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু সিয়ং ওকেও মারে এবং বলে, শালা আমার ঝামেলায় কখনো মাথা ঘামাবি না। মানে বুঝতেই পারছো খারাপ মানুষের বন্ধু হওয়া খুব রিস্কি একটা ব্যাপার। তো যাই হোক, স্কুল থেকে বের হওয়ার পর তারা দেখে যে পুলিশ ওই বুড়ো লোকটিকে চেক করছে, কারণ ওই বুড়ো লোকটা সিগারেট নয় গাঞ্জা ব্যবসায়ী। তো এরপর পুলিশ ওই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে তোর কাস্টমার কে কে? তো বুড়ো লোকটি তখন ওদের দিকে ইশারা করে দেয়। তো এর ফলে যেটা হয় সিয়ং আর তার বন্ধুরা সেখান থেকে দ্রুত পালাতে শুরু করে এবং ওদের কাছে যে বাকি অবশিষ্ট সিগারেট গুলো ছিল মানে গাঞ্জা, সেগুলো করে কি মাটিতে পুঁতে ফেলতে শুরু করে। তো এর পরের দিন আমরা দেখতে পাই ক্লাস শুরু হওয়ার আগে সিয়ং সবাইকে বলে, যদি কোনো শালারপুত টিচারের সাথে কথা বলিস তাকে কিন্তু আমি মেরে ফেলবো। তো সেই হিসেবে ডগি যখন একটু পরে ক্লাসে ঢুকে সে সকল স্টুডেন্টদেরকে গুড মর্নিং বলে, কিন্তু ভয়ে কেউ ডগিকে এটার উত্তর দেয় না। তো ডগি বুঝতে পারে ডালমে কুচ কালা হয়। আর তারপর সিয়ং ইচ্ছে করে ডগিকে উস্কানোর জন্য ওর ফোন বের করে অনেক হাই ভলিউম দিয়ে গেম খেলতে শুরু করে। আর তারপর বাকি সব পোলাপানদের বলে সবাই ক্যামেরা বের করে ভিডিও কর, মানে ও জাস্ট ডগিকে রাগাতে চায় এবং রাগানোর পরেও যদি কিছু করে সেটা ওরা ভিডিও করবে। কিন্তু ডগি তো গভীর জলের মাছ, ওদের প্ল্যান বুঝে যায়। আর তারপর সে সব স্টুডেন্টদেরকে বলে, আচ্ছা আজকে আমরা পড়বো না, আজকে আমরা গল্প করবো আর ভিডিও দেখবো। তো এরপরে সে করে কি তার ল্যাপটপটা অন করে স্ক্রিনে একটা ভিডিও প্লে করে দেয় যেখানে দেখা যাচ্ছে
তিনজন ছেলে সিগারেট মাটির নিচে পুঁতে রাখছিল, আই মিন ওই গাঞ্জা মাটির নিচে পুঁতে রাখছিল। তো এরপর ডগি করে কি দ্রুত ওই ভিডিওটা বন্ধ করে তার বলে সেটা ভুলবশত প্লে হয়ে গিয়েছে। কিন্তু এই দৃশ্য দেখে সিয়ং আর তার বন্ধুরা পুরো টাসকি খেয়ে যায়। তো ক্লাসের পরে তারা ডগিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো ডগি তখন বলে দেখো এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট, আমি ওই জঙ্গলের ভিউ এনজয় করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার নজর তোমাদের তিনজনের দিকে যায়, আর তখন আমি এই ভিডিওটা রেকর্ড করে নিয়েছি। তবে চিন্তা করো না, আমি তোমাদের গাঞ্জাখোর হিসেবে বা গাঞ্জা ব্যবসায়ী হিসেবে ধরিয়ে দিব না। কিন্তু ওরা তিনজন তখন বলে না আমরা গাঞ্জা টাঞ্জা খাই না। আর ডগি তখন বলে হ্যাঁ আমি ওটা বিশ্বাস করি, কিন্তু প্রমাণ তো আমার কাছে রয়ে গিয়েছে, তবে সমস্যা নেই, আমি এটা কাউকেই বলবো না। তো এর পরের সিনে ওরা তিনজন আবারও করে ওই জঙ্গলে যায় এবং ওই জায়গা খুঁড়তে থাকে যেখানে ওরা সিগারেট বা গাঞ্জা লুকিয়েছিল, কিন্তু সেখানে ওরা কিছুই পায় না। আর ঠিক ওই মুহূর্তে সিয়ং এর কাছে ডগির কল আসে এবং বলে দেখো তোমরা তো ওটা ওখানে খুঁজে পাবে না, আমার যে একটা পুলিশ বন্ধু রয়েছে ওর কাছে আমি ওই প্রমাণটা উঠিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমার নাম বলিনি, কিন্তু আমাকে বারবার রিকোয়েস্ট করেছে আর আমি তারপর বলেছি যদি আমি পারি আমি এ সম্পর্কে তথ্য বের করব, তবে আমি তোমাদের ভিডিও কিন্তু পুলিশকে দেইনি। মানে ডগির কথার স্টাইলটা বুঝছো, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেইনি বা দেবো না বলে উল্টো ওদের ভয় দেখাচ্ছে। তো এই সিচুয়েশনে সিয়ং অনেক ভয় পেতে শুরু করে। আর এরপরের দিন থেকে সিন পুরো উল্টে যায়, ডগি উল্টো সিয়ংকে রাগানোর জন্য ওকে দিয়ে খাবার আনায়, কিন্তু সিয়ং মানা করলে ডগি বলে ঠিক আছে তাহলে আমার বন্ধুকে ওই ভিডিওটাকে আমি পাঠিয়ে দেবো। তো এটা শুনে সিয়ং এর কাছে আর কোনো অপশন থাকে না, মানে ওই সিয়ং হালারপুর যেভাবে মানুষকে মনে করো যে ট্র্যাপে ফেলে অত্যাচার করতো ডগি ঠিক তাই করাচ্ছে। তো এরপর ডগি যে ওকে দিয়ে খাবার আনায় টাকা কিন্তু ঠিকই দেয় আর বলে বাকি যে টাকা বেঁচেছে ও টাকা তুই কিছু খেয়ে নিস। তো এর ফলে সিয়ং আরো রেগে যায়, কারণ ও তো বড়লোকের ছেলে, চোর হতে পারে ছিনতাইকারী হতে পারে, কিন্তু বড়লোকের তো ছেলে ভিক্ষা নেবে কেন, জোর করে নেবে। তো যাই হোক এরপর ভাবে যে গাজার কেস কতখানি, মানে গাজা থাকলে কতখানি সাজা হবে যে আমরা ভয় পাচ্ছি। তো তারপর ওরা তিনজন করে কি ইন্টারনেটে গাজার ব্যাপারে সার্চ করে, আর তখন ওরা জানতে পারে গাজা দক্ষিণ কোরিয়াতে ইলিগাল এবং এটা সাথে নিয়ে ধরা পড়লে 5 বছরের জেল পর্যন্ত হতে পারে। তো এটা দেখে সিয়ং এর মাথা মনে করে যার উল্টে যায় এবং ও করে কি রাগের মাথায় ডগিকে কল করে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু ও যখন এরপর বাড়ি ফিরে আসে তখনই দেখতে পায় ডগি সিয়ং এর বাবার সাথে বসে গেম খেলছে, ঠিক যেরকম এই সিয়ং হালারপুর পার্কের মায়ের সাথে বসে ডিনার করছিল। মানে বুঝতেই পারছো সিয়ং যেভাবে পার্কে জ্বালিয়েছে ঠিক ওভাবেই ডগি সিয়ংকে জ্বালাচ্ছে। তো যাই হোক এই দৃশ্য দেখে সিয়ং এর তো হাওয়া টাইট হয়ে যায়। আর নেক্সট সিনে আমরা দেখি ডগি সিয়ং এর বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে, মানে চিন্তা করো ওদেরকে আরো জ্বালাচ্ছে। আর তারপর ওদের তিনজনকে বলে দেখ ওই ভিডিওটা আমি দেবো না, তোদেরকে বাঁচিয়ে দেবো, জাস্ট তোরা আমাকে এক একজন 15 লাখ করে 45 লাখ টাকা দিবি। তো সিয়ং তখন রাজি হয়ে যায়, কিন্তু সে শর্ত রাখে ওই টাকা দেওয়ার দিন সময় আর স্থান সে ডিসাইড করবে। তো ডগি রাজি হয়ে যায় আর ডগি চলে গেলেই সিয়ং কাউকে হেল্পের জন্য কল করে। আর এরপর আমরা দেখি ডগি করে কি পার্কের সাথে দেখা করে আর তাকে আবারও স্কুলে যাওয়া শুরু করতে বলে আর এর সাথে ওকে কিছু খাবার দেয়। আর এরপর পার্ক যায় হচ্ছে তার মাকে দোকান বন্ধ করতে সাহায্য করতে। তো আর মা তখন জিজ্ঞেস করে খাবার পেলি কই, পার্ক তখন বলে আমার টিচার দিয়েছে। আর এরপর আমরা দেখি মা ছেলে কথা বলতে বলতে বাড়ি যায়। আর পরের দিন আমরা দেখি ডগি স্কুলের ছাদে টাকা নিতে যায়। আর ডগি কিন্তু এখানেও মোটেও ওই টিচার ভাবে যায় না, একেবারে পুরো ডগি স্টাইলেই যায় আর কি, সন্ত্রাসী স্টাইলে। আর এখানে কিছু ব্ল্যাক স্যুট পরে আমরা লোকদের দেখতে পাই। তো এই লোকদের দেখে ডগি গোয়েনকে জিজ্ঞাসা করে সেটআপ কি পুরো রেডি রয়েছে। তো তখন গোয়েন বলে হ্যাঁ সেটআপ পুরো রেডি রয়েছে, কিন্তু এই কথার অর্থ আমরা বুঝতে পারি এটা পরে বুঝতে পারবো। আর তখনই আমরা দেখি ডগির উপর ওই ব্ল্যাক স্যুট পরা লোকগুলো আক্রমণ শুরু করে দেয়, কিন্তু বুঝতে হবে ডগি একটা প্রফেশনাল ফাইটার এবং কিলার। তো ও করে কি সবগুলোকে একাই কেলিয়ে দেয়। তো মারামারি যখন শেষ তখন সিয়ং করে কি ডগির উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ডগি যখন সিয়ং এর দিকে তাকায় ডগির পা সেখানেই থেমে যায় এবং কাঁপতে শুরু করে। আর তারপর ডগি সিয়ং এর দিকে এগিয়ে যেতে থাকে। তো এর ফলে সিয়ং এর তো পুরো হালুয়া টাইট অবস্থা হয়ে যায়। আর তারপর ডগি তাকে বলে আমি জানি তোর নিজে থেকে ছাদ থেকে লাফ দেওয়ার সাহস নেই, তো আমি তোকে হেল্প করছি। তো এই কথা বলে ডগি করে কি সিয়ংকে একটা লাথি মেরে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর তারপর ডগি করে দুই বন্ধুর দিকে ঘোরে। আর তখন ডগির যে দুইটা বন্ধু রয়েছে তারা হাত জোর করে এবং বলে আমাদের জীবন ভিক্ষা দিন। তো এখানে আমরা দেখতে পাই ডগির যে দুই বন্ধু রয়েছে যারা মানুষদের এত নির্যাতন করে বা বুলি করে, ওরা দুজন আজকে প্যান্ট ভরে হেগে মতে দিয়েছে। আর তখন ডগি ওদেরকে পার্কের কথা মনে করিয়ে দেয় যে পার্কের সাথে কি কি করেছে, যদি বাঁচতে চাস তাহলে কি করতে হবে বুঝতেই পারছিস। এরপরের সিনেমা দেখতে পাই ওরা দুজন করে কি পুলিশের কাছে যায় এবং পুলিশের কাছে গিয়ে সব খুলে বলে যে ওরা কত খারাপ, কতজনের সাথে কত খারাপ ব্যবহার করেছে, কত টাকা ছিনে নিয়েছে, আমাদেরকে প্লিজ জেলে ঢুকিয়ে দিন, কারণ আমরা সিয়ংয়ের মতো মরতে চাই না। মানে ওদের কাছে মনে হচ্ছে যে সিয়ং মারা গিয়েছে, মানে সিয়ংকে যে ছাদ থেকে লাথি দিয়ে ফেলে দিয়েছে ওরা চায় না যে ওভাবে ওরা মরুক। আর পরের সিনে আমরা দেখি ডগিকে একটা বেকারিতে যেতে, যেখানে সে কাউকে বন্দী করে রেখেছে। তো এরপর যখন ওই ছেলেটার চেহারা আমাদের দেখানো হয় আমরা দেখি ওটা সিয়ং। তো অ্যাকচুয়ালি ডগি যখন গোয়েনকে বলেছিল যে সেটআপ কি পুরো রেডি রয়েছে, তো এর মানে হচ্ছে ওদের টিম করেছিল কি বিল্ডিং এর নিচে বিশাল বড় একটা হাওয়ার বেড রেখে দিয়েছিল যাতে সিয়ং মারা না যায় ওই বেডটার উপর পড়ে, কিন্তু সিয়ং ওই বেডের উপর পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো এরপর ডগি করে কি সিয়ং এর যে ফোন রয়েছে সেই ফোন থেকে ওই গ্যাংস্টারদের ফোন দিয়ে, মানে যাদেরকে সিয়ং ভাড়া করে এনেছিল ওদেরকে ফোন দিয়ে বলে যে আরেকবার লড়াই করবি নাকি, কিন্তু ওই গ্যাংস্টাররা বলে না এবং তারা সিয়ং এর সাথে কথা বলতে চায়। তো সিয়ংকে যখন ডগি ফোনটা দেয় তখন ওই গ্যাংস্টাররা বলে নেক্সট টাইমে কিন্তু আমাদের আর কল দিবি না, তোর এই চক্করে পরে আমাদের জীবনও যাবে আর তোর উচিত এই টিচারের কথা শোনা। তো যাই হোক এরপর ডগি সিয়ংকে একটা শাস্তি দেয়, সে বলে এই বেকারি থেকে তুই যত খেতে পারবি সব বিল পার্ক পে করবে, মানে আমাদের যে ভিকটিম আর কি নায়ক, কিন্তু যতগুলো খাবার বেঁচে যাবে তার জন্য তোকে তত টাকা পে করতে হবে যতখানি তুই পার্কে ইমোশনাল আর ফিজিক্যালি কষ্ট দিয়েছিস। আর এই কথা কখনো কিন্তু ভুল
ভুলবি না পার্ক কিন্তু একা নয়, ভবিষ্যতে যদি তুই কখনো পার্ককে আবার জ্বালাস তোকে কিন্তু কেলিয়ে হাসপাতালে পাঠিয়ে দেবো। তো সিয়ং তখন ভয় পেয়ে বলে আমার কাছে তো কোনো টাকা নেই। আর ডগি তখন তাকে বলে কিন্তু আমার কাছে একটা অফার রয়েছে যার সাহায্যে তুই টাকা আয় করে আমাকে দিতে পারবি, আর পালানোর চেষ্টা করলে 10 গুণ বেশি অ্যামাউন্ট পে করতে হবে। তো সিয়ং এর এই অবস্থা দেখে ডগি তাকে বলে তুই সেই সব ছেলের কথা স্মরণ কর যাকে তুই এভাবেই বুলি করেছিলি, কষ্ট দিয়েছিলি। আর তারপর সে একটা কেকে ক্যান্ডেল লাগিয়ে সিয়ংকে বলে এটা তোর একটা নতুন জীবনের আরম্ভ, নেক্সট ডে কখনো কিন্তু আর কাউকে কষ্ট দিবি না, বুলি করবি না। সিয়ং তখন বলে বাপের জন্ম আর কখনো আমি এরকম করবো না, কাউকে কষ্ট দেবো না। তো যাই হোক এর পরের সিনে আমরা দেখতে পাই ডগি পার্কের সাথে দেখা করতে যায় এবং এই ট্যাক্সির বা এই পুরো কেসটার যে টোটাল বিল হয়েছে এই বিলটা পার্কে দেয় এবং বিল হয়েছে এখানে 3 লক্ষ টাকার প্রায়। তো এটা দেখে পার্কের মন খারাপ হয়ে যায়। আর তখন ডগি বলে দেখো তোমাকে একবারে পে করতে হবে না, তুমি কিস্তি পাবে, তুমি একটু একটু করে টাকা পরিশোধ করতে পারবে, আর এভাবে করলে তুমি আরো স্ট্রং হবে। আর পরের সিনে আমরা দেখি ট্যাক্সি সার্ভিসেস এর ডিরেক্টর যার নাম হচ্ছে শুন চুল, সে যায় হচ্ছে পার্কের মায়ের কাছে এবং বলে যে তারা পার্কে তাদের তরফ থেকে একটা স্কলারশিপ দিচ্ছে যেখানে তারা পার্কের সমস্ত পড়াশোনার খরচ কভার করবে। তো এখানে আসলে ব্যাপারটা কি হলো আমি বুঝিয়ে বলি। পার্ক নিজেও তো একটা ভিকটিম, তো পার্কও হয়তো পড়ালেখার পাশাপাশি ডগির সাথে এই ট্যাক্সি সার্ভিসে কাজ করবে এবং ভবিষ্যৎ ডগি হয়তো পার্কই হবে এবং মানুষদেরকে হেল্প করবে। তবে ওরা কিন্তু মাগনা করে না, তবে টাকা দিয়ে করলে অনেক ভালো একটা সার্ভিস আর কি। তো যাই হোক পার্কের মা এটা শুনে অনেক খুশি হয়। আর তারপর পার্কের জীবনও ধীরে ধীরে নর্মাল বাচ্চাদের মতো হতে থাকে এবং আমরা দেখি ডগির সাথে পার্কের এখনো সম্পর্ক রয়েছে এবং ডগি মাঝে মাঝে পার্কের উপর নজর রাখতে আসে যাতে ওর কোনো সমস্যা না হয়। তো যাই হোক এখানে পার্কের স্টোরিটা শেষ হয়। আর তারপর আমরা মারিয়া নামের একটা মেয়েকে কাঁদতে দেখি এবং সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আর এখানে লক্ষ্য মারিয়া নামের এই মেয়েটির একটু মানসিক সমস্যা ছিল। অনেক ধরনের মানুষ থাকে না, বয়স হয়ে যায় কিন্তু পোলাবাই না একটা ভাব থাকে। তো এই মারিয়ার বয়স মনে করলে 20 বছর, বাট ওর বুদ্ধি হচ্ছে 11-12 বছরের মেয়ের মতো। তো এর জন্য ওর সাথে এমন একটা কিছু হয়েছে যার জন্য ও সুইসাইড করতে চায়। তো যখন সুইসাইড করতে যাবে তখন ওর পায়ের একটা স্লিপার নিচে পড়ে যায়। তো তখন পুরো ভয় পেয়ে যায়। আর একটা মানুষ যতই আত্মহত্যা করতে চায় ভয় জিনিসটা সবসময় থাকবে। তো যখন সাহস করে লাভ দেবেই তখনই ও পায়ের কাছে ওই ট্যাক্সি সার্ভিসের অ্যাডটা দেখতে পায় যেখানে লেখা ছিল ডোন্ট ডাই টেক রিভেঞ্জ। তো এরপর ও করে কি দ্রুত সেই নাম্বারে কল করে আর তারপর ডগি ওকে পিক আপ করতে চলে আসে। আর মেয়েটি তখন বলে আমি কোথায় যাচ্ছি, আর ডগি তখন বলে আমরা প্রতিশোধ নিতে যাচ্ছি। আর তারপর ডগি অডিও রেকর্ডার অন করে এবং মারিয়াকে তার কাহিনী জিজ্ঞেস করে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, মানে মারিয়ার কাহিনী বলা হবে। তবে মারিয়ার কাহিনী আমরা আজকে জানবো না, তোমরা যদি চাও তাহলে মারিয়ার স্টোরিটা আমরা সামনের ভিডিওতে জানবো। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। তবে এখানে একটা কথা বলতেই হচ্ছে, সত্যি যদি এরকম একটা ট্যাক্সি সার্ভিস থাকতো কেমন হতো। এরকম একটা সার্ভিসের আসলেই দরকার সিরিয়াসলি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।